খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল জানালেন বিএনপি নেতা আহমেদ আজম খান। চীন থেকে এসেছে 5 সদস্যের চিকিৎসক দল। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। প্লট দুর্নীতির মামলায় এবার শেখ রেহানার 7 ও টিউলিপের 2 বছরের জেল। ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও 5 বছরের সশ্রম কারাদণ্ড। এটা মাইলফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। পিলখানা হত্যায় জড়িত বাহিনীর সদস্যদের নাম প্রকাশ ও গ্রেফতারের দাবি বিডিআর পরিবারের। জড়িত থাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ করার অনুরোধ। বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, আর না হলে যত সময় পেরাবে এনারা কিন্তু আস্তে আস্তে কাউকে আর পাওয়া যাবে না। আইনগত যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেটা নিতে রেডি আছি। এটা প্রমাণ বা তথ্য আমাদের দিতে হবে, সেই সব কিছু নিয়েই আমরা প্রস্তুত আছি। সরকারি মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতিতে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত। আন্দোলনে আছেন প্রাইমারি শিক্ষকদের একাংশ। বাচ্চা আমাদের তো চিন্তা, আমাদেরকে তো ফেরত গেলেও করার কিছু নাই, আবার পরীক্ষা নিলেও তো করার কিছু। অনেক বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমরা আসছি তাই আমরা পরীক্ষা দিতে একটা স্যারের এক এক রকম কথা। আন্দোলন করবো, পরীক্ষাগুলো শেষ করে স্যার আন্দোলন করতো। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় এফআরকেয়ার হাসপাতালে পৌঁছেছে 5 সদস্যের বিদেশি চিকিৎসক দল। এর আগে দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন, বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে। আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। আমরা একটু হাসপাতালের সামনে যাব। আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু সেখানে আছেন। টিপু, আমরা মাত্রই আহমেদ আজম খানের কথা দর্শকদের জানাচ্ছিলাম। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, তিনি যেমনটি বলছিলেন। আপনি যেহেতু এখানে আছেন, অন্য কারো মাধ্যমে বা চিকিৎসকের মাধ্যমে তার সবশেষ পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে পারলেন কি? বৃষ্টি, আহমেদ আজম খান যেটি বলেছেন এখন পর্যন্ত আসলে সেটি সবশেষ তথ্য আমাদের কাছে রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে বিদেশ থেকে একটি চিকিৎসক দল দেশে এসে এভারকেয়ারে এসে পৌঁছেছেন এবং তারা খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ড রয়েছেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই বোর্ডের সাথে তারা যুক্ত হবেন এবং খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটি তারা পর্যবেক্ষণ করবেন। এবং আহমেদ আজম খান যেটি বলেছেন যে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। যদিও এই তথ্যটা পরবর্তীতে বিএনপি থেকে যেটি বলা হয়েছে যে আহমেদ আজম খানের কথা বা খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থার বিষয়ে যেন তার ব্যক্তিগত চিকিৎসক জেডএম জাহিদ হোসেন তার কথাই যেন সবসময় গণমাধ্যম প্রচার করে, সেই জন্যই কিন্তু বিএনপি থেকে অনুরোধ করা হয়েছে। ফলে আমরা এই মুহূর্তে আসলে অপেক্ষা করছি যে তার ব্যক্তিগত চিকিৎসক জেডএম জাহিদ হোসেন কখন আসলে গণমাধ্যমের সামনে আসবেন এবং তিনি আসলে আমাদেরকে জানাবেন যে মূলত এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী অবস্থায় রয়েছে এবং তার চিকিৎসা ব্যবস্থা কোন প্রক্রিয়াতে চলছে। ফলে বলাই যায় যে এবং অন্যান্য দিনের মতো প্রায় 8 দিন ধরে আসলে এই অবস্থা চলছে। এবং আপনি জানেন যে বিএনপির অনেক নেতাকর্মীরা তাদের দলীয় নির্দেশনা থাকা সত্ত্বেও কিন্তু এই হাসপাতালের সামনে অবস্থান করছেন। খালেদা জিয়ার যারা গুণগ্রাহী আছেন, তার সমর্থকরা রয়েছেন, তাকে ভালোবাসেন এমন অনেক মানুষই আছেন এখানে, যারা কিনা এখানে এসে ভিড় করছেন এবং হাসপাতালের সামনেই অবস্থান করছেন। বৃষ্টি, শুনছিলাম আমরা এবং দেখছিলাম সেখানকার অবস্থা। ধন্যবাদ টিপু।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তবে বিদেশে নেয়ার মতো তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। গণতন্ত্র এখনো ধোঁয়াশার মধ্যে আছে। স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে। প্রেরণার উৎস হিসেবে জাতি খালেদা জিয়াকে দীর্ঘদিন কাছে পেলে সেটি কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেছেন, দেশের স্বার্থে খালেদা জিয়াকে প্রয়োজন। মানুষ তার সুস্থতা কামনা করে যেভাবে দোয়া করছেন তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। জামালপুর শহরের মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় 1000 দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এই কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপোষহীন ও কারা নির্যাতিত নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সকালে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। হাজারো মানুষ এতে অংশ নেয়। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। আপসের নেত্রী, সেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র এসেছে, সেই নেত্রীর স্যাক্রিফাইসে এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। এই নেত্রী আজকে অসুস্থ, মানে বাংলাদেশ আজকে অসুস্থ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কুড়িগ্রাম 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা নেই, আর যদি কোনো বাধা থেকেও থাকে সেক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেও বিশ্বাস করেন আইন উপদেষ্টা। আরও বলেন, উনি কেন আসছেন না এ বিষয়ে প্রশ্ন তোলা রুচিকর নয়, এটি মা ছেলের সম্পর্ক, তারাই সবচেয়ে ভালো বোঝেন কখন আসতে হবে, ঠিক কখন কোন পদক্ষেপ নিতে হবে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় এবার শেখ রেহানাকে দেয়া হয়েছে 7 বছরের জেল, 2 বছরের সাজা হয়েছে তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত 4। 3 জনকে 1 লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। রায়ের পর দুদক আইনজীবীরা বলেন, এই রায় ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য বার্তা হয়ে থাকবে। প্রতারণার আশ্রয় নিয়ে রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানার বিরুদ্ধে ঢাকার বিচারিক আদালতে বিচার হচ্ছে এমন একটি সময়ে যখন তারা সপরিবারে পলাতক। সোমবার পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন আদালত। এর আগে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজুকের তৎকালীন সদস্য খুরশিদ আলমকে। শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা প্লট নিয়েছেন তা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, রাজুক, গণপূর্ত ও গণভবনের বিভিন্ন নথিপত্রে প্রমাণ পেয়েছে আদালত। সেই তথ্য উঠে এসেছে গণভবনের 2 কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। যখন একজন এসে ম্যাজিস্ট্রেটের কাছে
164 ধারায় জবানবন্দি দেবে, তখন আর এগুলোর প্রয়োজন হয় না, কারণ ওটাই একটা সাক্ষী। পরে প্লট দুর্নীতির মামলায় প্রধান আসামি শেখ রেহানাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সাজা দেন আদালত। আর ক্ষমতার অপব্যবহার করায় 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড ঘোষণা করা হয়। এছাড়া এ মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের 14 কর্মকর্তাকে 5 বছর করে সাজা দেন আদালত। আমরা গণভবনের কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব, তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলায় আইনি লড়াইয়ের সুযোগ থাকা সত্ত্বেও আসামিরা নিজ থেকেই বিচারের মুখোমুখি হননি। ভবিষ্যতের রাষ্ট্রপ্রধানরা যাতে জনগণের অধিকার ক্ষুণ্ণ না করে সেই বার্তা হয়ে থাকবে এই রায়, মনে করেন দুদক আইনজীবীরা। এখন পর্যন্ত রাজুকের প্লট দুর্নীতির 4 মামলায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলার আসামিরা পলাতক থাকায় আপাতত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। তবে এখন দেখার বিষয় দণ্ডিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাজা কিভাবে কার্যকর হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সকালে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তারা জানান। সংবাদ সম্মেলনে কমিশনের প্রতিবেদন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, এই হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতরা এখনও বহাল তবিয়তে রয়েছে। বিচার নিয়ে সোচ্চার থাকার কারণে শহীদ পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জড়িত সেনা সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। শহীদ পরিবারের সদস্যরা বলেন, দলগতভাবে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাই দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবি তারা জানান। এর আগে দীর্ঘ 11 মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাধীন তদন্ত কমিশন, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনা প্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। রিপোর্টে বলা হয়, ক্ষমতাকে কুক্ষিগত পাকাপোক্ত করতেই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলেনুর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পড়ার পর থেকে আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি, আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করে দিলে। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এমবডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি কি যে আপনি যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল ক্ষমতায় এলে গণতন্ত্র অর্থনীতি সমৃদ্ধ হবে। সকালে বিএনপিতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেওয়ার কথা বললেন রেজা কিবরিয়া। গণফোরাম, গণ অধিকার পরিষদ হয়ে এবার বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত আর দেশ নিয়ে বিএনপির পরিকল্পনায় উৎসাহিত হয়ে যোগদানের সিদ্ধান্ত বলে জানান তিনি। 2018 সালে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে হবিগঞ্জ 1 আসন থেকে ধানেশীষ প্রতীকে নির্বাচন করা এই নেতা এবার বিএনপিরই প্রার্থী হতে চান। নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে, তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না, অনেক কিছু বদলে গেছে। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ। রেজা কিবরিয়াকে দলে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, কিন্তু এই যোগদান দলের তৃণমূলের প্রতি অবমূল্যায়ন কিনা বিএনপি মহাসচিবের কাছে জানতে চান সাংবাদিকরা। আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিতে যার মেধাবী মানুষ ছাড়া, এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার। একটা বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে, তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচনের পরিবেশ নিয়েও। এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। এখন বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছে, দম উঠে গেছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 4 দফা দাবিতে সারা দেশে 3 দিনের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচির কারণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবকরা। 3 দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ। বছরের শেষ সময় সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। এরই মধ্যে কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে সোমবারের বার্ষিক পরীক্ষা। অনেক বিদ্যালয়ে রোববার রাতেই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। আবার কোথাও স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে হচ্ছে না আজকের পরীক্ষা। আমরা 10ম শ্রেণী, আমাদের নির্বাচনী পরীক্ষা চলছে, আমাদের নির্বাচনী পরীক্ষাটা বন্ধ হয়েছে। প্রস্তুতি নিয়েই আসছিলাম, পরে স্কুলে এসে দেখি এরকম গন্ডগোল চলতেছে, তো জানতে পারলাম ছাত্রদের দাবি আছে কিছু। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় করা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আজকে পরীক্ষা হওয়ার কথা, আসছি আমরা ছাত্রদের নিয়ে, আজকে পরীক্ষা হবে না। এই পরীক্ষাগুলো কবে কোন দিন হবে এখনো পর্যন্ত ওনারা বলতেছেন না। পরীক্ষা পিছানো মানে একটা বাচ্চার যে প্রস্তুতিটা থাকে, প্রস্তুতি থেকে ওরা দেখা যাচ্ছে যে পরবর্তী পরীক্ষা ইফেক্ট পড়ে। শিক্ষকদের 4 দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের পদটি 9ম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি। তারা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে। আমাদের খুবই কষ্ট হচ্ছে কোমলবর্তী শিক্ষার্থীদের কথা ভেবে যে তারা আজকে পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারছে না, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের প্রমোশন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত এবং 9ম গ্রেড সৃষ্টির জন্য এরা আন্দোলন করে আসতেছে। তাদের দাবি দেওয়া সরকারে কর্ণপাত করতেছে না, বিধায়ী তারা আজকে 3 দিনের কর্মবিরতি দিয়েছে। এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে কোথাও কোথাও শিক্ষার্থীরা উপস্থিত হলেও হয়নি পাঠদান। বিভিন্ন স্কুলে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু স্থানে পরীক্ষা স্থগিত করা হয়। রাজবাড়ীতে একটি স্কুলে অভিভাবকদের তোপের মুখে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর পরীক্ষা নেন শিক্ষকরা। আজকে পরীক্ষা হবে, ওই জন্য আমরা আসছি। আমরা অনেক কষ্ট করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু এখন পরীক্ষা হচ্ছে না। আজকে পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা, ওদের ক্লাস 3, ওরা পরীক্ষা দিতে আসছে, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারতেছে না। আসলে অনেক দিন হয়ে গেল, তো এর মধ্যে আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হয়নি। কোনোভাবেই আমরা পজিটিভ কোনো কিছু পাচ্ছি না। গত 28 তারিখ থেকে সহকারী শিক্ষকবৃন্দ তাদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছে। তো আমরা প্রধান শিক্ষকগণ আমরা চাই তারা 11তম গ্রেড পাক। এরই মধ্যে সারা দেশে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের নির্দেশ দিয়ে জেলায় জেলায় শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে আজ চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়। অমান্য হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাউসি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দারিদ্র্য দূর করতে না পারলে শিশুর শারীরিক ও মানসিক নিরাপত্তা অর্জিত হবে না। অনুদান চালুর পাশাপাশি শিক্ষায় 15% ও স্বাস্থ্যে 10% বরাদ্দ এবং জিডিপির 5% বিনিয়োগে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান ইউনিসেফের।
দুপুরে চীন মৈত্রী সম্মেলনে শিশু অধিকার ইশতেহার শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ইউনিসেফ। তুলে ধরা হয় শিশুদের বর্তমান চিত্র। দেশে প্রতি ৮ জনে ১ জন শিশু অপুষ্টিতে ভোগে, যা আগের চেয়ে ৯.৮% বেশি। মায়ের গর্ভাবস্থাতেই শুরু হয় অপুষ্টির ঝুঁকি, অথচ মাত্র ৪৬% নারী প্রথম ৪ মাসে প্রসব পূর্ব সেবা পান। অন্যদিকে ২০ থেকে ২৪ বছরের নারীদের মধ্যে ৪৭.২% বিয়ে হয় ১৮ বছরের আগে। ১ থেকে ১৪ বছরের ৮০% শিশু ঘরে সহিংসতার শিকার। প্রায় ৭% শিশু এখনও প্রাথমিক শিক্ষার বাইরে, যেখানে মৌলিক দক্ষতা অর্জন করেছে মাত্র ২৮.৬%। জলবায়ুর ঝুঁকিতে রয়েছে প্রায় ২ কোটি শিশু। এ সময় রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ইউনিসেফ। দলগুলো শিশুর আর্থসামাজিক উন্নয়নে তাদের অঙ্গীকারের কথা তুলে ধরেন। If we fail to protect them today, if we fail to invest in them today, our future will collapse. And let's be honest, our political culture has long rewarded power over people. সম্পদের সীমাবদ্ধতা, সবকিছু আজ অর্জন করতে পারিনি, কিন্তু সেই কারণে তো আমরা বসেও থাকি। যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রায় ৬ কোটি যে শিশু রয়েছে তাদের পক্ষ হয়ে আমি কাজ করে যাব। ১০% যাত্রী কমেছে মেট্রো রেলে। সাম্প্রতিক বিয়ারিং দুর্ঘটনার কারণে যাত্রীদের মধ্যে ভীতির কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। পাশাপাশি কোচের উপর মানুষ উঠে যাওয়া, লাইনে ড্রোন, ককটেল পড়ে থাকার ঘটনায় বিভিন্ন সময় মেট্রো রেল বন্ধ হওয়ায়ও দুর্ভোগে পড়েন যাত্রীরা। এতে করে যাত্রীদের আস্থায় খানিকটা চিড় ধরেছে। তাই নিরাপত্তা জোরদার ও চলাচলের মধ্যবর্তী সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। কারওয়ান বাজার স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোতে ওঠে এক কিশোর। আগারগাঁও পর্যন্ত গিয়ে আবার ফেরে সচিবালয় স্টেশনে। এখানে ২ কোচের মাঝ দিয়ে ট্রেনের উপরে ওঠে সে। সিসিটিভিতে বিষয়টি খেয়াল করে নিয়ন্ত্রণ কক্ষ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয় মেট্রো চলাচল। তৎপর হয়ে ওঠে স্টেশনের নিরাপত্তা কর্মীরা। নামিয়ে আনা হয় কিশোরকে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গতকালই তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। নাই, এটা সৌভাগ্য। হয়তো আরো বড় কিছু হইতে পারত, ঠিক আছে, সাবোটাজও হইতে পারে, আমরা জানি না। আসলে স্টেশনগুলির নিচে আমরা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি। তাতে হবে কি, উৎসটা কোথা থেকে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো। এর আগে বিভিন্ন সময়ে মেট্রো লাইনে ড্রোন, ফানুস, আবর্জনা পড়ার ঘটনা ঘটেছে। পাওয়া গেছে ককটেলও। বিয়ারিং প্যাড পড়ে ১ জন নিহত হয়েছেন, আহত হন আরও ১ জন। এসব ঘটনায় মেট্রো বন্ধ থেকেছে ঘন্টার পর ঘন্টা। যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। এসব কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে যাত্রীদের মনে। নগরবাসীর ভরসার জায়গাটি খানিকটা যেন নড়বড়ে। ফলাফল, বিয়ারিং প্যাড দুর্ঘটনার আগে যেখানে প্রতিদিন যাত্রী হতো ৫.৫ লাখ, এখন তা নেমে এসেছে ৪ লাখে। বিয়ারিং এর আগে ৪,৬০,০০০ থেকে ৭৫ পর্যন্ত হাইয়েস্ট উঠছে, পরে ওই নাম্বারটা আনফরচুনেটলি ৪ লাখের আশেপাশে। এসব নিয়ে ভাবছে ডিএমটিসিএল। ডিয়াবাড়ি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমডি জানালেন নজরদারি আর সেবা বাড়ানোর কথা। প্রাইমারিলি আমরা চাচ্ছি যে নেক্সট যেই লাইনেরই হোক, সেই লাইনের ট্রেনগুলি ম্যানুফ্যাকচারিং না, অ্যাসেম্বলিটা আমাদের দেশে হয়। ওটার জন্য কথা বলতে গেছিলাম, এবং এরা ইন প্রিন্সিপাল এগ্রিও হয়েছে যে তারা নেক্সট ভিজিট দিবে একটা হাই লেভেল তাদের ফ্যাক্টরি থেকে, যে আমাদের দেশে অ্যাসেম্বলি করতে কি কি প্রয়োজন ওরা জানাবে আমাদেরকে, আর আমরা কি কি দিতে হবে এদেরকে ওটাও জানাবে। ব্যবস্থাপনা পরিচালক জানান, সম্প্রতি ভূমিকম্পে মেট্রোর অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি। বলেন, মেট্রো স্টেশনের দোকান ভাড়া দ্বিগুণেরও বেশি পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে ফার্মগেট পার্ক ফিরিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। এবং মেট্রো করার জন্য ডিএমটিসিএল প্রতিজ্ঞাবদ্ধ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।